ভয়েস স্টুডিও, গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত। বিফ কারি দিয়ে যান, পরোটার সাথে খাবো। আপনাদের চিকেন একদম ভালো না, বিফ হবে তো? শিপু হতবিহ্বলের মতো তাকিয়ে রইল মায়রার দিকে। এই মেয়েটা তার রাগী রকচটা ভাইকে অমান্য করে মুখের উপর কথা বলছে। কি দুঃসাহস! না জানি তার ভাই কি করে। শিপু আস্তে করে তাকায় ভাইয়ের দিকে। শান্ত গভীর চোখ দেখে নিজেই থমকায় সে। পরক্ষণেই তাকায় মায়রার দিকে। দুজন দুজনকে দেখছে নীরবে নিশ্চুপে। তবে প্রেমময় দৃষ্টিতে তো একেবারেই নয়, তা বেশ ধরতে পারল শিপু। নিয়মিত চাইনিজ, কোরিয়ান, পাকিস্তানি ড্রামা দেখা মেয়ে সে। তবুও দুজনের এই অদ্ভুত চোখের সঠিক ভাষা বুঝতে খুব বেগ পেতে হচ্ছে তার। আবারও হতবাক হয়ে দুজনকেই দেখল। দুজনেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে একে অন্যের দিকে। তবে সেই দৃষ্টির ভাষা অত্যন্ত অস্থির, বেসামাল। অগ্র ব্যাকুলতার ভাব সেই গভীর দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল বোধহয়। একজনের চোখে বুঝি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার ক্ষোভ, অপমানের তেজ, তো আরেকজনের চোখে রয়েছে কথা অমান্য করার আক্রোশ। মায়েরার চাপায় সত্যি খুব ব্যথা করছিল। ওই দানব হাতের চরের জোর নিহাত কম নয়। তবুও সে পরাজিত হলো না ইহামের কাছে। একে তো সবার সামনে চর মেরে ঠিক করেনি, তার উপর অপমানজনক আলগা দরদ দেখাতে এসেছিল। ওই শক্ত বিফ কারি দিয়ে বেশ সময় লাগিয়ে মায়েরা পরোটা চিবিয়েছে। ইয়াম শুধু নীরবে শান্ত স্থির ভঙ্গিতে দেখে গিয়েছিল। শুধু মেয়েটার জেদ। ওই জেদের পিঠে বুঝি আক্রোশ বাড়ল ওর। স্থির থেকেও মনে মনে স্কুর হাসছিল বুঝি ছেলেটা এক নিগড় মননে। জিপে করে ওদের গন্তব্যে আস্তে আস্তে তাদের প্রায় দুপুর 1টার কাছাকাছি ধরেছিল। ওখান থেকে রওনা দিয়েছিল তার প্রায় 10টা নাগাদ। রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে তাদের গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ঝোপঝাড়ের ভেতর দিয়ে। ইহামের কয়েকজন সৈনিক আগে আগে। তুহিনের বন্ধুদের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে তারা। ইহাম স্বভাব সুলভের বিপরীতেই ধীর বেগে হেঁটে আসছে। তার পিছনেই রয়েছে শিপু আর মায়রা। দুজন হাত ধরে ধরে হাঁটছে আর অবাক বিস্মিত নজরে চেয়ে দেখছে জঙ্গল পরিবেশ। যেতে যেতে অনুধাবন করছে আস্তে ধীরে তারা খাড়া রাস্তা ধরে এগুচ্ছে। ছোটোখাটো টিলার মতো যেন চারপাশ। হুঁশিয়ারি কণ্ঠে ইহাম বলল, সাবধানে পা বাড়িয়ে দুজন, হেল্প লাগলে সংকোচ করো না। মায়েরা তাকেই মুখ ভেঙচি দিয়ে উঠল। ইহাম দাঁত খিচে সেটা দেখেও না দেখার ভাব করছে। বিয়াদব ম্যানারলেস মেয়ে বই কি। আগেই পায়ে খানিক ব্যথা লেগেছিল মায়রার। এবার আর হাঁটতে পারছে না সে। শিপুর দিকে তাকিয়েই পা চালালো। মুখ বাড়িয়ে ফিস ফিস করল, ও শিভ, তোমার ভাইয়ের জিজ্ঞেস করো না কত দূরে। কেন ভাবি, হাঁটতে পারছো না? আমার তো ভালোই লাগছে, দেখো কি সুন্দর। মায়েরা আনমনে তাকিয়ে কিছু বলবে তার আগে পা মুচড়ে পড়ল নিচে। ব্যথায় আর্তনাদ তুলে মেয়েটা ধপ করে নিচে বসে পড়ল। শক্ত আদলের অভিজাতপূর্ণ পুরুষটা চকিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। মায়রাকে ওভাবে বসে থাকতে দেখে হাত পাঁচ দূরে দাঁড়িয়ে থাকা ইহাম শিপুর আগেই যেন তড়িৎ গতিতে এগিয়ে গেল। ঈষৎ ঝুঁকে চোখে মুখে বিরাট সংশয় তুলে জিজ্ঞেস করল, ইডিয়েট, দেখো হাঁটতে পারো না? ব্যথায় বিবর্ণ মুখ তুলে মায়েরা তাকালো ইহামের দিকে। তার খুব রাগ হলো। দেখতে পাচ্ছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অথচ গলার স্বরের অবস্থা যেন শত্রুকে ধমকাচ্ছে। ব্যথায় মায়েরা আর কিছু জবাব দেওয়ার উপায়ে থাকলো না। ওখানে বসি পায়ের গোড়ালিতে হাত চেপে বসে রইল। চোখ মুখ ব্যথায় বিষবর্ণ ধারণ করেছে তার। শিপু দুঃখ প্রকাশের আওয়াজ গলায় তুলে বলল, ভাবি, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা থেকে জবাব আসে না। চোখ বন্ধ করে যন্ত্রণায় ছটপট করে নিবৃতে। ইয়াম এক হাঁটুতে
ভর দিয়ে নিচে মায়রার পাশেই বসল। রুক্ষ মুখাবয়ব তুলে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, মুখ চলার মতো পাঠা চললো তো এতক্ষণ আমাদের আগে চলে যেতে। নাথিং, তুমি বরং সামনে এগো তোফায়েল। শিফু, আমায় একটু টেনে তুলো তো। আমায় একটু ধরে ধরে নিয়ে যাও শিফু। শিফু, আমার পেছু পেছু খুব সাবধানে পা ফেল। গাধার মতো তোর পাও মচকালে দুইটাকে এখানে ঢিল মেরে ফেলে যাব। তখন বুঝবি বাসা থেকে মিথ্যে বলে বের হবার মজা। মধ্যাহ্নের ভানু কিরণ গাছের ফাঁক ফকর দিয়ে ছুঁয়ে দিচ্ছে মায়রার লাস্যময়ী আনন। চোখ বাঁধানো আভায় মেয়েটা যেন পৌরুষ শরীরে আরও নুয়ে যাচ্ছে। দৃঢ় ব্যক্তিত্বের ইহাম খানিকটা ছটপট করে উঠল, ভেতরটা যেন উদ্দাম হয়ে ছুটল। দ্রুত পা চালিয়ে সে এগিয়ে কটেজে উঠল। 2 তলায় ধূপধাপ পায়ে এগিয়ে গিয়ে নিজের ঘরে প্রবেশ করল। মায়রাকে নিজের টান টান পরিচ্ছন্ন শয্যায় শুয়ে রেখে নিচেই হাঁটু গেড়ে বসল। মেয়েটার পরনে হাঁটু অবধি ফ্রক আর জিন্স। ইয়াম হাত বাড়িয়ে দিতেই
মাইরা উচ্চ গলায় বলে উঠল, আমার পায়ে হাত দিবেন না আপনি। তর্ক করো না মায়েরা, দেখতে দাও। হবে না। আপনার ভাষ্য মতে আমার মতো বেয়াদব মেয়েকে দেখতে হবে না আপনার। দাঁত খিঁচিয়ে আনলো ইহাম। লম্বা শ্বাস টেনে সে মাইরার দিকে তাকালো। ক্ষীণ গলাতেই বলল, দেখছি কি করবে তুমি। আমি কাকে দেখবো না দেখবো সেটা তুমি ঠিক করবে। মাইরা তাকালো কপাল কুঁচকে। রাগ হলো তার। চোখে মুখে বিরক্তি ভাব তুলেই বলল, বিরক্ত করবে না তো আমায়? আপনাকে দেখলেই বিরক্ত লাগছে, আপনি এখান থেকে যান। বিরক্ত কাকে বলে জানো তুমি? সময় হলে তোমার বিরক্তি বিষয়টা ক্লিয়ার করছে। এখন পা দেখতে চাও? চকিতে তাকালো মাইরা। বিস্মিত চোখ গুলি দিয়ে ইহামকে দেখছে। শান্তশিষ্ট ভদ্রভাবে বসে আছে ওই অভদ্র লোকটা। বেয়াদমি না করে পায়ে গিয়ে দাও। দপ করে জ্বলে উঠল মাইরা। আজকাল এই অভদ্র বেয়াদব শব্দগুলি শুনলেই তার মাথায় আগুন জ্বলে ওঠে। দাঁত কটমট করে ওঠে তার। নাক ফুলিয়ে বলে উঠল, আপনার মতো অসভ্য মানুষের কাছ থেকে আমি সাহায্য নিতে চাই না, মরে গেলেও না। এত তেজ তোমার? শুরুটা কোথায় কোথায় রাখা এত তেজ? দেখো মায়েরা, শান্ত আছে, শান্ত থাকতে দাও, ছুটিও না আমায়। জ্বলে উঠল মাইরা নিজেও। নিজেকে কঠিন করে বলল, উল্টোপাল্টা কথা একদম বলবেন না। আপনি কি ভেবেছেন ভয় আমি আপনাকে? হ্যাঁ, আমি বাঘও না ভাল্লুকও না, ভয় পাবার কিছুই নেই আপনাকে। আর না রাক্ষস যে খেয়ে ফেলতে পারেন। কি করবেন আপনি? কী বা করে আছে আপনার? শুধু তো নিজের শাট আপ ড্যামেট। কানের নিচে একটা দেব, বেয়াদব কোথাকার। কখন থেকে বলছে শোনার নামই নেই। বলছি না চুপচাপ বসে থাকতে? আর একটা কথা বললে তোমার ঠোঁট সেলাই করে দেবো আমি। মায়েরা তাকালো চোখের পাতা মেলে। বিড়বিড় করেই বলল, সত্যি কথা বললেই গায়ে ফোসকা পড়ে না? শুনতে কারোরই ভালো লাগে না। চোখ মুখ একদম স্থির, চোয়াল শক্ত, মুখের আদল গম্ভীর তার। চুপটি করে বিছানার উপর বসল। নির্নিমেষ মায়রার হাঁটুর নিচে ধরতেই মেয়েটা অবাধ্য সাপের মতো মুচড়ে উঠল। তখনই ইহাম গরম চোখে তাকালো তার দিক। মেয়েটা ওই তপ্ত চোখের তেজে খানিক মেয়ে গেলেও বুঝতে দিল না। কপালের সংশয় তুলে পাটা ইহামের কাছ থেকে টেনে আনতে চাইল। ইহাম কেমন করে তাকালো তার পানে। আচমকা টান দিতেই মায়রা তাল সামলাতে না পেরে নিজের জায়গা থেকে নড়ে উঠল। বাম হাতের তালু বিছানায় ঠেকিয়ে নিজের ভারসাম্য ঠিক করে নিল মেয়েটা। আস্তে ধীরে নেত্রপল্লব ঝাপটে তাকালো ওই কঠিন বেড়াজাল বেষ্টিত পাষাণ মানবটার দিকে। ইহাম জহুরি নজরে তার পায়ের দিকেই তাকিয়ে। নির্লিপ্ত ভঙ্গিতে মায়রা দেখছে কেবল। ভেতরটা তার আবারও বেসামাল হয়ে গেল। ওই শক্ত হাতের তালুতে তার হাঁটুর নিচের মাংস স্তূপ। ইহাম তার পায়ের ক্যাব মাসুল টেনে নিজের উরুর উপর রাখল। সঙ্গে সঙ্গে কেমন তরঙ্গ স্রোত বয়ে গেল মায়রার হৃদয়ে। ভেতরটা ব্যাকুল হয়ে কেমন দেশেহারা হলো চোখের পলকে। অস্বস্তিতে নিঃশ্বাস ভারী হয়ে এলো মেয়েটার। চোখ বন্ধ করে দাঁত খিচে রইল সে। ইহাম দুই হাতের সাহায্যে মায়রার জিন্সটা উপরে তুলল। ক্যাব মাসুল এর আগ অবধি এসে ঠেকাতেই মায়রার ধপধপে সাদা পা ফুটে উঠল। সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখল। দুজনের চোখাচোখি হবার আগেই মায়রা চেঁচিয়ে উঠল, একদম আমার পায়ে হাত দিবেন না অসভ্য বদ ক্যাপ্টেন, নয়তো খুন করে ফেলবো একদম আপনাকে। আপনাকে বলিনি আমাকে সাহায্য করতে? দূরে সরেন, যান এইবার। তেজ দেখি মেয়েটা আবারও নিজের পা টেনে আনতে চাইল ইহামের কোল থেকে। তবে দুঃখের বিষয় হলো সেটা পারল না সে। ইহাম অবিচল অনড় চোখে তার দিকে তাকিয়ে পায়ের ক্যাব মাসল চেপে রেখেছে। মায়রা তাকালো তার দিক। তীক্ষ্ণ চোখের ওই শীতল হাড় কাঁপানো চাউনি তাকে দেশেহারা করে তুলল। গলা শুকিয়ে আসল ক্রমশ। তাকানোর সাহস শক্তি ক্ষণটা পাচ্ছে না নিজের মাঝে, তবুও বেহুলাজের মতো তাকিয়ে রইল কেবল। ওই চাহনি বড্ড অপরিচিত, অস্বস্তিকর।
ওই চোখের অতল দৃষ্টিতে যেন লুকিয়ে আছে কিছু ছন্দ ছাড়া এলোমেলো বাক্য। তার হদিশ পাওয়া যেন বড় দুষ্কর। মাইরা দিক বেদিক শূন্য করো কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তাকিয়ে রয়েছে ওই গভীর আধুত নয়ন পানে। কেমন হিমশীতল এক কণ্ঠস্বর কন্য কোহরে হাতুড়ির মতো বাড়ি খেলো তখনই। সাহায্য নিতে চাও না তো তখন কোল উঠলে কেন? এতটা রাস্তা যখন কষ্ট করে কোলে নিয়ে এলাম তখন বললে না কেন তোমায় ফেলে দিতে ওখানেই? কিসের মাঝে কি? পান্তা ভাতে ঘি? ব্যাপারটা যেন এমনই হয়ে গিয়েছে। হতবিহব বলে মেয়েটা মিনিট সময় হাঁ করে তাকিয়েছিল। কথার মানে না অন্ত স্পটে ভাসতেই চিবুক দৃঢ় করল মেয়েটা। বিস্মিত ভাব কাটিয়ে তরতর করে বলল, কি বললেন? আপনি আমায় খোঁটা দিচ্ছেন? আমি কি আপনার বলেছিলাম আমায় কোলে নিতে, নাকি আপনার ঘাড়ে চেপে বসেছিলাম কোলে উঠতে? সেরে পড়ে কোলে তুলতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, এখন আবার কুটনি মহিলাদের মতো খোঁটা দেওয়া শুরু করেছেন। আশ্চর্যজনকভাবে হলেও মায়রার এই কথা বেশি প্রভাব ফেলছে না ইহামের মাঝে, বরং তার চোখ মুখ বচন ভঙ্গিমা ও চোখের তেজ তাকে হাসাচ্ছে। স্বভাবের বাইরে হাসিটা প্রকাশ্যে না এনে কেমন সঙ্গোপনে তলিয়ে নিল। তাই শান্ত কণ্ঠেই বলল, বারণও তো করনি। আপনি নেবেন কেন একজনের অনুমতি ছাড়া তাকে কোলে? কোন অধিকারে আপনি আমাকে কোলে নেবেন? তখন দরকার ছিল দুই হাতে আপনার গলা চেপে ধরার। থরিবাজ একটা। ঠিক তখন দরজায় এসে উপস্থিত হয়েছে ইব্রাহিম। তাদের এমন রূপে খোলা দরজার সামনে এসে বেশ অপ্রস্তুতই হলো সে। খানিক কেসে নিজের অবস্থা জানান দিল শ্যামলা বর্ণের সুপুরুষটা। কারো উপস্থিতি টের পেয়ে দুজনেই দরজার দিকে তাকালো। বিব্রত হয়ে মায়রা চট করে দৃষ্টি নত করল। মায়রার পাটা নিজের ক্রোড় থেকে সরিয়ে আস্তে করে বিছানার উপর রাখল ইহাম। বসা থেকে উঠে এগিয়ে গেল দরজার কাছে। শটান করে সিনিয়রের প্রতি ফর্মালিটি জানিয়ে ইব্রাহিম তাকালো ঘরের দিকে। ইতস্তত বোধে গুটিয়ে থাকা মায়রা জিন্সটা ক্যাব মাসুলের গণ্ডি থেকে সরাতে পারছে না বিদায় আরও বিরক্ত হচ্ছে। ইব্রাহিমকে নীরব দেখে ইহাম ভ্রু সংকুচিত করল। ঘাড় খানিক কাত করে একটি নজর পিছনে তাকালো। ইব্রাহিমের নজর মায়রার ফর্সা পায়ের উপর। বিষয়টা ধরতেই কেমন ফুঁসে উঠল সে। অভ্যন্তর বুঝি জ্বলল। যদিও জানে ইব্রাহিম সে ধরনের ছেলেই না, তবুও সে তপ বাড়ল তার। কেমন ধমকের সুরে বেশ গতিশীলভাবে বলল, ইব্রাহিম, নেজ থেকে কয়েক টুকরো আইস কিউব নিয়ে আসো রাইট নাও। দিন দুনিয়া ভুলে ইব্রাহিম চোখ ফেরালো। পিছন ঘুরে চলে যেতেই জোর লাগেই দরজা বন্ধ করল ইহাম। দুবদাব পায়ে এগিয়ে গেল ঘরে থাকা মাঝারি আকারে একটা ওয়ারড্রোবের দিকে। কপাট খুলে কিছু একটা নাড়াচাড়া করছিল সে। কপট ক্রোধের সাথে সে হাতে একটা বক্স নিয়ে এগিয়ে গেল বিছানার কাছে। তাকে এগিয়ে আসতে দেখে মায়রা সংবেদ ফিরিয়ে বলল, দেখুন আপনি আমার। চুপ। আর কোনো আওয়াজ বের হলে টেনে গালের নিচে একটা দিব। চুপচাপ বসে থাকো। মায়রা নাক ফোলালো। ওই শক্ত ধমকে ভিতর থেকে নরম হলো, বাইরে তো প্রকাশ করল না। মানুষটা কি তাকে নিজের বশত বানাতে চায়নি? এতই সহজ যে একটু ধমকেই নেতিয়ে যেতে হবে? আমি শুনবো কেন আপনার কথা? ইহাম তাকালো ওদিকে। পরক্ষণে দৃষ্টি নামিয়ে বক্সটা খুলে ঘাটাঘাটি করতে আরম্ভ করলো। কাজ করতে করতেই বলল, সেটা তুমি জানো। জানি না, শোনান। না জানলে আর জানতে হবে না। আমাকে আমার কাজ করতে দাও। জানেন না? না না জানার জিনিসের প্রতি নিষিদ্ধ বারণের প্রতি মানুষের ঝোঁক থেকে প্রবল। ইহাম সেভাবে বসেই কেবল চোখ তুলে তাকালো মায়রার দিকে। বাঁকা হাসলো এক চিমটি। দর্প নিয়েই বলল, ওই নিষিদ্ধ বারণের মাঝে মরণ যন্ত্রণাও থাকে মেয়ে। কখনো কখনো পড়তে পড়তে ভেতরটা কলের ঘন্ট বানিয়ে দেয়। হঠাৎ বুদ্ধিমানের মতো কথা বলছে কেন? তুমি তো একটা গাধা। মায়েরা শুনল সবটা। কয়েক পলক তাকিয়ে থেকে মাথা ঘুরালো। পরক্ষণেই আবার তাকিয়ে ঠোঁটে
ফুটিয়ে তুলল তুচ্ছ হাসি, যেন হাসির ভিতর লুকিয়ে রেখেছে তার ভিতরকার অবহেলা পাওয়ার যন্ত্রণাটা। অদ্ভুত কণ্ঠ তুলে বলেই ফেলল, তাই তো আমাকে আপনার পছন্দ না, আর না আমাকে নিজের কেউ বলে মানেন। তবে তো সেবা শুশ্রূষার কোনো মানেও আদৌ নেই। ইহাম স্থির চাহনিতে তাকিয়ে আছে। মায়রার গলাটা কেমন অদ্ভুত শোনালো। মেয়েটা ভার কোনো কথা বলছে কি? নিজের কথার পিছনে অব্যক্ত কোনো কিছু লুকিয়ে কি রাখেনি সে? কথার ভিতরেই কি কোনো বার্তা ঠেসে দিয়েছে? ইহাম নিজেও যেন খানিক ইতস্তত বোধ করল। আপনি তো আবার আমার মতো অভদ্র নন, সভ্য দায়িত্ববান মানুষ আপনি। আমার জায়গায় অন্য কাউ থাকলেও বোধহয় আপনি এমনটাই করতেন, সেটা আমি জানি। ইহাম একটা ব্যথানাশক স্প্রে বের করলো। মায়রার পাটা আবার নিজের কোলে টেনে এনে ড্যাব করতেই শব্দ তুলে পায়ে বাষ্পের মতো শুয়ে গেল। মায়রার চোখ জোড়ালো, পাটা যেন হিম হয়ে অবশ লাগছে। ইহাম গম্ভীর মুখে বক্স থেকে একটা ক্রেপ ব্যান্ডেজ হাতে তুলে কোলের উপর রাখা মায়রার পায়ের নিচ থেকে 8 ফিগার প্যাটার্নে পেঁচিয়ে নিল খানিক শক্তভাবে। গোড়ালি থেকে আস্তে আস্তে সেটা উপরে ফেসাতে ফেসাতে ইহাম শান্ত কণ্ঠেই জবাব দিল, তুমি আসলে গন্ট মার্কা বোকা মায়রা। এমনি তুমি কথা বলি না হয়তো। আমি তো জানি আমি গাধা, আর আপনি আমার সাথে থাকবেনও না তাও জানা আছে। আমিও আপনার সাথে থাকতে পারবো না, এটা 3 মাসই বুঝে গিয়েছি। তাই ভালো হয় না এই নামমাত্র সম্পর্কটাকে শেষ করে দেওয়া? মায়েরা যেন কঠোরভাবে ছাপছাপ জানিয়ে দিল এটা। ভুলক্রমেও প্রতিক্রিয়া দেখবার আশায় সে সেদিক চেয়ে নেই। দাঁত কিচে ইহাম ব্যান্ডেজ লাগানো শেষ হতেই পা টেনে মায়েরাকে একদম নিজের কাছে নিয়ে নিল। হকচকায় মেয়েটা চাউনিতে লুকিয়ে রাখে তীব্র ব্যাকুলতা। লাল লাল চক্ষুর মাঝ দিয়ে যেন আগুন ঝরছে লোকটার। সেই আগুনের তাপে জ্বলছে মায়েরা নিজেও। তবুও সে শক্ত নির্বাক নির্লিপ্ত। ব্যাকুল দৃষ্টিতে দেখছি কেবল মানুষটার কোপ। ইহাম দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলল, কি মনে করো তুমি নিজেকে মায়রা? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আমি নিজেকে কিছুই মনে করি না মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। ইহাম চট করে চোখ বন্ধ করল। হুট করে রাগ উঠে যাওয়া আজকাল তার বাজে স্বভাবে দাঁড়িয়েছে। নিজের ঠিক করার প্রয়াস করে সে চোখ মেলে তাকালো। ঠান্ডা বাতাস গায়ে লাগার মতো আশঙ্কা বলে বসল, তুমি আমার ধারণার থেকে আরো বেশি পর্যায়ের বোকা, যাকে বলে নিরেট মূর্খ। হয়তো গভীরভাবে খেয়াল করলে অনেক কিছু বুঝতে পারতে তুমি। উতাল পাতাল ঢেয়ে আছড়ে পড়ছে বুকের ভিতর। তার দাপটে নাকি ওই কথার জোরে ভিতরটা ছটপট করে উঠল মায়েরা জানে না। এক দৃষ্টি মন্ত্রপুতের মতো তাকিয়ে রয়েছে সে। কি বলল মানুষটা? এর মানে কি? আর তার কিসের দায় পড়েছে নিজ থেকে এত গভীর করে বুঝে নেবার? বোঝানোর মতো কি লোকটা আদৌ এখন পর্যন্ত কিছু করেছে? কখনো না। কই, তার তো মনে পড়ছে না। মায়েরা চোখ ফিরিয়ে নিল, দাঁত কামড়ে বলল, অবান্তর, অবাস্তব কথার কোনো মানে নেই এই পৃথিবীতে। ঘরের দরজায় টোকা পড়ল। বাইর থেকে শিপু ডাকছে। দুজনেই সেদিক তাকায়। ইয়াম হাত বাড়িয়ে মায়রার পাশ থেকে ছোট কুশনটা তুলে আনলো। সেটা ওর পায়ের কাছে রেখে উঠে দাঁড়ালো সন্তর্পণে। ভাবি এখন কেমন আছে তোমার পা? ঠিক আছে শিফু, তুমি কি একটু ভাইয়াকে ঢেকে দিতে পারবে? আমি আসার সময় তো ওদের কাউকে দেখলাম না। ইব্রাহিম এবার এসে দরজায় টোকা দিল। ইহাম তাকালো, ইশারায় আসতে বললে ইব্রাহিম এগিয়ে এলো বাটি ভর্তি বরফ টুকরো নিয়ে। সেন্টার টেবিলে বাটিটা রেখে বলল, ইব্রাহিম, তুমি ম্যানেজারকে বলে আমার পাশের রুমের চাবিটা নিয়ে শিফুকে দাও, আর আমি একটু পরে এসে দেখছি সবটা। শিফু, ইহামের ডাকে শিপুও তাকালো তার দিকে। ওর সাথে যা, চাবিটা নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আগে। আচ্ছা ভাইয়া। ইব্রাহিম আর শিপু চলে যেতেই ইহাম
আইসের বাটি নিয়ে বিছানায় বসলো। দুটো আইস কিউব ব্যান্ডেজের উপর গোড়ালিতে চেপে ধরল। তারপর মায়রার দিকে তাকিয়ে বলল, পুরো বাটির আইস কিউবগুলি হাত দিয়ে পায়ে চেপে রাখবে। আমি এসে যেন দেখি তোমার কাজ কমপ্লিট। এটা তোমার শাস্তি, ধরে নাও। মায়রা তীক্ষ্ণ চোখে কপাল কুঁচকে তাকালো তার দিকে। বিতৃষ্ণা কণ্ঠে বলল, কিসের শাস্তি? আর আপনি আমাকে শাস্তি দেবার কে? মানবই কেন আমি আপনার শাস্তি? তোমার বেয়াদবি ঠিক করার মাস্টার, জম, শত্রু, এমনকি নিজের স্বামী, যা ইচ্ছে ভাবতে পারো তুমি। নাও নাও দ্যাট ইউ লাইক ইউর চয়েস ইজ হোয়াট ইউ ওয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট। বিশাল বিশাল এই বর্ণালী গাছপালার মাঝে এই ছোটোখাটো পরিসরের কটেজটা কেন বানানো হলো তা তুহিনেরা জানে না। কটেজটার পরিসর এতই ছোট যে গুটি কয়েক মাত্র রুম এখানে। তুহিনদের থাকার জন্যে একটা রুমই বরাদ্দ করা হয়েছে। বড় বড় দুই বিছানায় অনায়াসে 9 জন বন্ধু থাকতে পারবে। তবুও তাদের থাকার সমস্যা হলে 2 জনকে তারা এহামের গাইডে থাকা সৈনিক 2 রুমে শেয়ার করে নিতে পারবে। শিপু তখন ফ্রেশ হয়ে এসে নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করলো। এমনিতে সারাদিন মেয়েটার মুখ চলে খাবারে, শুধু তার প্রধান সমস্যা হয় ভাত খেতে গেলে। এতে অবশ্য শাইলা বেগম বেজার চটে। লাগাতার বকবক করতে করতে বলেন, সারাদিন আগর বাগর খাস খালি, কেন বাথরুমে গিয়ে গু খেতে পারিস না? তাহলে তো টাকাগুলি বেঁচে যায়। ঠকঠক করে দরজায় আওয়াজ হয়। শিপু ভাবনা রেখে বন্ধ দরজার দিকেই তাকায়। আবারও দরজায় টোকা পড়ে। পাশের রুমে ভাইয়া আছে, নিশ্চয়ই কোনো দরকার, নয়তো খাবারের জন্য ডাকছে। হাতের চিপসের প্যাকেটটা বালিশের এক কোনায় রেখে হাত ঝাড়ে। এ অবলায় এসব খেতে দেখলে আলবাত ভাইয়া বকবে। মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। অমনি হুড়মুড় করে ভিতরে চলে এলো তুহিন। এসেই লাগিয়ে দিল দরজাটা। প্রথমে ভয় হলো শিপুর, পরক্ষণে শক্ত গলায় বলে উঠল, বিশেষ গায়ে মাখল না কথাটা তুহিন। সে বরং এগিয়ে গিয়ে আয়েশ করে বসল বিছানায়। বালিশের কাজটায় নজর যেতেই হাতে তুলে নিল চিপসের প্যাকেট। শিপু ছুটে গিয়ে প্যাকেট ধরতে চাইল, তবে তুহিন সেটা দিল না। এ হাত ও হাত করতে করতে বেচারা 2-3টা করে মুখে দেওয়া হচ্ছে। বেশি অর্ধেকটা যখন শেষের পথে, তখন ক্লান্ত হলো শিপু। চোখ গরম করে রাগ দেখিয়ে বলল, বজ্জাত মেয়েটা পারে কিনা গলা ফাটিয়ে চেঁচানো শুরু করলো। তুহিন প্যাকেটটা ফিকা মেরে হুড়মুড় করে বিছানা থেকে উঠল। দ্রুততার সাথে চেপে ধরল শিপুর মুখটা। এ মেয়ে তো তার ঘাম ছুটিয়ে দিবে। বন্ধু বান্ধব সবার সামনে তার ইজ্জতের প্যান্ট খুলে ল্যাংটা বানিয়ে ছাড়বে। এমনিতেই এক একটা কানের কাছে প্যান প্যান করছে। এটা তো আর তার নিজের বাসা না। সেদিন না জোর গলায় বলতে পেরেছিল, তবে আজ কি বলবে? কেন এসেছে শিপুর একান্ত রুমটা? তখন কি তার পাছায় ধরাম ধরাম বাজাবে না সবাই? তাই দৌড়ে এসে প্রথম দিনের মতোই মেয়েটার মুখ ধরল চেপে। তবুও বেচারার মনের কোথাও এলো না সেদিনও মেয়েটা এভাবেই তার হাতে নিজের হীরক দাঁত বসিয়ে দিয়েছিল মুখ চেপে ধরার অপরাধে। আজও তার ব্যতিক্রম হলো না। টুস করে দাঁত ফুটাতে ভুলল না মেয়েটা এক অনুও। এবার তুহিন নিজে আহ করে মৃদু চেঁচিয়ে উঠল।